আওয়ামী লীগের এই প্রজন্মের খুব জনপ্রিয় দুইটা মানুষ, আরিফা রহমান রুমা এবং মুহিতুর রহমান শান্ত, দুজন আজকে আমাদের ওদের অতিথি। নির্বাচন নিয়ে কথা বলবো। দেশে তত্ত্বাবধায়ক সরকার গত 24 ঘন্টা বা 48 ঘন্টায় গণভোট নিয়ে নানা কারণ জড়িত। বোঝা গেল এনসিপির নেতাদের নতুন করে টাকা পয়সা দেওয়া হয়েছে গণভোটের প্রচারণার জন্য। নাহিদ ইসলাম গণভোটের প্রচারণার গাড়ি পিটাকেটে উদ্বোধন করেছেন। আর রংপুরে অধ্যাপক আলী রিয়াজ ইমাম সম্মেলনে গণভোট নিয়ে কথা বলেছেন। প্রফেসর ইউনূস আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার কথা বলেছেন। আর মামুন হক বলেছেন তাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগ আসবে। ইলেকশনটা আসলে প্রথম কথা না দ্বিতীয় কথা হয়ে যাচ্ছে, বিষয়গুলো নিয়ে আলাপ করবো। আরিফুর রহমান রুমা, আওয়ামী লীগ ছেড়ে যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হবে? আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা কি আদৌ গ্রহণযোগ্য কোনো নির্বাচন হবে কিনা? এখন একপাক্ষিকভাবে অবৈধ অন্তর্বর্তী সরকার যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আমরা আদালতের প্রহসন দেখছি, বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে এবং এটা নিয়মিত হত্যা করা হচ্ছে। বেছে বেছে সনাতনী ধর্মের লোকজনকে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে হত্যা করা হচ্ছে, যাকে মনে হচ্ছে অপেক্ষাকৃত যার হাতে অস্ত্র নেই তাকে হত্যা করা হচ্ছে। ব্যাপারটা এরকম। তো সেখানে নির্বাচন তারা মানে লক্ষণ কিন্তু নির্বাচনের না, মুখে যতই নির্বাচন করুক, আমার কাছে এটা মনে হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের চাইতে গণভোটের প্রতি তাদের আগ্রহটা বেশি। তারপরও আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে নির্বাচন হবে এবং হবে। সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ না থাকে, সেই নির্বাচনের ফলাফল নিয়ে কি হবে তা অগ্রিম কিন্তু কয়েকটা দেশের থেকে আমরা শুনতে পেয়েছি। যেমন ধরেন যদি ভারতের কথাই ধরি, আমাদের নিকটতম প্রতিবেশী এবং আমাদের 3 দিক ঘিরে আছে যে দেশটি সবচাইতে আমাদের সাথে সম্পর্কযুক্ত সব ক্ষেত্রেই, তারা কিন্তু বলে দিয়েছে যে এরকম নির্বাচন হলে সেটা স্বচ্ছ হবে না বা সেই নির্বাচনে তা অন্তর্ভুক্তিমূলক না হলে এটা নিয়ে প্রশ্ন থেকে যাবে। এবং যদি যুক্তরাজ্যের দিকে থেকে তাকান, তারাও কিন্তু একই কথা বলেছে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাই বলেছে। তো এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন অন্য ব্যাখ্যা দিয়েছে কিন্তু। হ্যাঁ, তারা আবার অন্য ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে যে নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং ফলাফল সার্টিফাই করবেন না। তাদের সেই পরবর্তীতে বলবে যে তাদের আসলে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, এই ধরনের একটা বার্তা তারা দিয়েছেন। তো সেই অবস্থায় তথ্য দিয়ে রুমা, এই মাসের শেষের দিকে দিল্লিতে ইউরোপীয় নেতাদের একটা সামিটের মতো একটা বৈঠক আছে ভারতের সাথে। সেখানে আসবেন অনেক দেশের নেতারা। সেখানে সম্ভবত ভারতের পক্ষে ইলেকশন নিয়ে আলাপ করা হবে, বাংলাদেশ ইলেকশন নিয়ে। এবং ওনারা তো বাংলাদেশও একটা প্রোগ্রামও করে গেলেন, আসছিলেন নির্বাচন পূর্ববর্তী যে তারা সবসময় আসেন, এর আগেও আমরা দেখেছি। তো এবারও এসেছেন, তারা একটা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সেখানে তারা জবাব দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। কিন্তু আমি খুব গুরুত্ব দিচ্ছি এখানে, আমি ভারতকে যেমন গুরুত্ব দিব, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন, যুক্তরাজ্যের কথা বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের কথা শোনার জন্য আমাদের সময় আরো সামনে আছে। তো তারা অগ্রিম কিন্তু বলে দিয়েছেন। আর তারা কি বলেছেন সেটাও যদি বাদ দেই, আপনি দেশের মানুষের দিকে তাকান, আপনি যদি সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন ধরেন 2008-এর নির্বাচন, অথবা আপনি সেই 91 নির্বাচন যেখানে আওয়ামী লীগ বিরোধী দলের আসন পেয়েছে, নির্বাচনে জয়যুক্ত হয়নি, সেখানেও যদি আপনি তাকান, ভোটের ক্ষেত্রে দেখবেন যে আওয়ামী লীগের ভোটের ফলাফলের দিকে সবচেয়ে বেশি এগিয়ে ছিল। দেশের এত বড় একটা বৃহত্তম দল, দেশের অধিকাংশ মানুষ যে দলের সমর্থন করে, সেই মানুষদেরকে বাদ দিয়ে আপনি যদি নির্বাচন অংশগ্রহণ করেন বা নির্বাচন চালিয়ে যান, তাহলে সেই নির্বাচনের ফলাফল অর্ধেক মানুষ তো অংশগ্রহণই করছে না। আপনি যদি 14-র কথা বলেন, আপনি যদি 24-এ নির্বাচন বা 18 নির্বাচনের কথা বলেন, সেখানে কিন্তু অবারিত সুযোগ ছিল সবার নির্বাচনে অংশগ্রহণ করার,
এখন কোনো দল যদি নির্বাচনে অংশ না নেয় সেটা তাদের দলীয় সিদ্ধান্ত, এবং সেখানে আপনি জোর করে তাদেরকে তো নির্বাচনে অংশ নেওয়াতে পারেন না। সেটা কিন্তু একটা দিক। তারপরে সে নির্বাচনটা মন্দ নির্বাচন ছিল, সে নির্বাচন কিন্তু তারপরেও সবাই ভালো নির্বাচন বলেনি। আর সেখানে আপনি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাচ্ছে, আপনি তাদেরকে নিষিদ্ধ করে রাখছেন তাদের কার্যক্রম। তারা দেশে এবং দেশের যে তৃণমূলের নেতাকর্মী বা সমর্থক যারা, তাদেরকে আপনি সবাইকে ধরে ধরে জেলে পুরে রেখেছেন, এবং এমতো অবস্থায় আপনি একটা নির্বাচন অনুষ্ঠিত করছেন। সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে, এবং মানুষের কাছেও এর গ্রহণযোগ্যতা কতটুকু হবে। আপনার কাছে আবার আসছে রুমা। আমরা এখন মহিতুর রহমান শান্তর কাছে যাই। শান্ত এবং রুমা দীর্ঘদিনের বন্ধু, মানে ছোটবেলা থেকে বন্ধু তারা। এবং রুমার আসবেন শুনে শান্ত খুব সেজে গুজে একটু ভাব আছে শান্তর মাঝে। প্লাস হচ্ছে আমি আমি ভাই ভাই আমি এভাবেই থাকি, ওই আমি এইভাবেই থাকি, রোমাও এইভাবেই থাকে। আপনি এটা শুধু শুধু আমাদেরকে আচ্ছা আচ্ছা বিপদে ফেললে না। শান্ত রুমা রোমা হ্যাঁ, যে জিনিসটা টের পান না, শান্তকে আনার সাথে সাথে শান্তর হ্যাঁ, লোকজন কিন্তু অবিরাম লিখছেন ময়মনসিংহের গর্ব শান্ত ভাই। হ্যাঁ, কিন্তু গোপালগঞ্জের গর্ব রুমা, এমন কিন্তু কেউ কেউ এখনো লেখানো হয় নাই। শান্তর কাজ কিনা যায় না। শান্ত না ইলেকশন রোমা, যদি আওয়ামী লীগ ভাই ভাই সরি, হ্যাঁ বলতে পারি, হ্যাঁ। আওয়ামী লীগ ছেড়ে যদি নির্বাচন, আপনি কিভাবে দেখেন যেটা চেষ্টা চলছে এখন? ধন্যবাদ বাড়ি ভাই, আপনার মাধ্যমে আপনার দর্শক সকলকে আমার সালাম। রোমা আমার প্রিয় বন্ধু, রোমাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমার সাথে যোগ দেওয়ার জন্য। বাড়ি ভাই আমি একটু ডিটেল করে বলি, সেটা হচ্ছে যে আজকালের জেনারেশনে দেখবেন যে গ্রামের মানুষের পছন্দের জায়গা হচ্ছে বাড়ি সিদ্দিকী, মমতাজের মতো গায়ক গায়িকারা। আর শহরের মানুষের কাছে পছন্দ কিন্তু এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, রোনা লায়লা, তারা। আমাদের জেনারেশন বললাম। আর আমাদের পরের জেনারেশন জেনজি বা আলফা, এদের কাছে আপনি দেখবেন যে আমাদের ওই সাউথ কোরিয়ার বিটিএস বা এই ধরনের ব্যান্ডগুলো ওদের কাছে ভীষণ জনপ্রিয়। বাট আমাদের গ্রাম অঞ্চলের ভাওয়াইয়া ভাটিয়ালি গান এরা শোনে না। মানে প্রত্যেকটা জিনিসের একটা ফ্যান বেস থাকে। আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহত্তম দল। এটা আপনি এই যাবৎকালে যতগুলি ভোট হয়েছে, সেই ভোট যদি আপনি অ্যানালাইসিস করেন, আওয়ামী লীগ ক্ষমতায় না যেতে পারে, বাট যেই ইলেকশনগুলিতে আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি সেটার ভোটের পার্সেন্টেজ বিএনপির চেয়ে আমাদের 3 থেকে 5% বেশি ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগ একদম প্রান্তিক পর্যায়ের মানুষের ভালো লাগার দল, ভালোবাসার দল। আর একটা নির্বাচন সেটা জমিয়ে রাখে কিন্তু গ্রামগঞ্জের মানুষ। শহরে মানুষ কিন্তু ইলেকশনের প্রতিটা এতটা প্যাশনেট না যতটা গ্রামগঞ্জের মানুষ। দিন রাত চা খাবে। শীতকালে বেসিক্যালি ইলেকশন গুলি হয়, গুড়ের গুড়ের কি বলে খেজুর গুড়ের চা খাবে, সারা রাত গান বাজনা করবে, নৌকা ধানের বলে নাচাবে। এটা হচ্ছে আমাদের ইলেকশনের চিরচায়িত রূপ। এখন যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে তো এই ফেসটা, নির্বাচনের যে রিয়েল ফেসটা বাংলাদেশে, সেটা নষ্ট হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, ভাই আপনাদের সময় তো নির্বাচন হয়েছে, এরকম তো ছিল না। আমাদের নির্বাচন আর এবারের নির্বাচনে কিন্তু কিছুটা, আমি একটু আপনার প্রশ্ন আমি নিয়ে উত্তর দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ কোনো নির্বাচনে কাউকে বর্জন করায়নি, কাউকে ব্যান করেনি, কোন রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে বারণ করেনি। বরং বারংবার বিএনপি এবং তার নেতৃত্বাধীন 14 দলীয় জোট সে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন বয়কট করেছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টা ছিল না। তো সেই দোষ আওয়ামী লীগকে যদি নিতে হয়, তাহলে শুধু এইটুকুই নিতে হবে যে আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থাকে রক্ষার জন্য, বাংলাদেশের কনস্টিটিউশনকে রক্ষার জন্য নির্বাচন ব্যবস্থা তাকে করতে হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। সেই আওয়ামী লীগ নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রেখেছে। ভোট দিতে পারেনি কারণ যেহেতু ধানের শীষ সেই ব্যালটে ছিল না। একটা বার কিংবা 2টা বার সভাপতি মানুষের স্পৃহা কমে গিয়েছিল, যার জন্য ওই ভোটগুলিতে মানুষের অংশগ্রহণ কম ছিল। বাংলাদেশের নির্বাচনের চিত্র এই, যে ব্যালটে নৌকা থাকবে না কিংবা ধানের শীষ থাকবে না, সেই নির্বাচন ঘিরে মানুষের স্পৃহা বলেন, উৎফুল্লতা বলেন, কমে যাবে। তো এই সরকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিলেও অংশগ্রহণ করা উচিত হবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এই সরকার অবৈধ। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে শুধু না, বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী এই সরকার অবৈধ। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল, বাংলাদেশের স্বাধীনতা অর্জনকারী দল, যার নেতৃত্বে স্বাধীনতা বাংলাদেশের অর্জিত হয়েছে, সেই দল বাংলাদেশের গণতন্ত্র বারে বার যখন মুখ থুবড়ে পড়েছে, যে দলটা সেই গণতন্ত্র পুনরুদ্ধারে
নেতৃত্ব দিয়েছে, সেই দলের একটা অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে তাকে লেজিমেট করার, তাকে আইনপন্থী করার কোনো সুযোগ নাই। ইউনূস সরকারকে বাংলাদেশ থেকে যেতে হবে, তারপরে একটা তত্ত্বাবধায়কের মাধ্যমে সরকার গঠিত হবে, সেই সরকারে অধীনে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে। আমি আবারও বলি, ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে যাওয়া, সেটা আওয়ামী লীগের আজকের স্ট্যান্ডের বিরুদ্ধে হবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ তার অধীনে যাবে না। ধন্যবাদ। রুমা, ইউনূস সরকার, প্রফেসর ইউনূস আজকে যে হঠাৎ করে আবার বললেন আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তার সুযোগ আছে, হঠাৎ করে এই কথার কথা কেন? প্রফেসর ইউনূসের উনি কাছে ক্ষমা চাওয়ার উনি কে? মানে উনি আসলে বলেছেন, কারণ উনি জানেন যে উনি চাপের মুখে আছেন, কারণ এই নির্বাচন যদি উনি করে ফেলেন এই আওয়ামী লীগকে ছাড়া, তাহলে উনার যে কিছুটা হলে তো গ্রহণযোগ্যতা ছিল বিভিন্ন জায়গায়, অলরেডি যেটা নষ্ট হয়ে গেছে, আসলে যেটুকুন বাকি আছে সেটুকুনও শেষ হয়ে যাবে, সেটা উনি ভালো করেই জানেন। আর কিন্তু এটা হচ্ছে উনার ব্যাপার, কিন্তু আমাদের কথা হচ্ছে যে মানে আওয়ামী লীগ কার কাছে ক্ষমা চাবে এবং কেন ক্ষমা চাবে, আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগের কারণটা কি, কি কারণে ক্ষমা চেয়েছে? হ্যাঁ, ক্ষমা যদি চায় জনগণের কাছে চাইতে পারে, সেটা হচ্ছে যে 5ই আগস্টের জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হলো, যেই ষড়যন্ত্রের ফলাফল এখন বাংলাদেশের মানুষ ভোগ করছে, যেই ফলাফলের কারণে ইউনূস এখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই যে ফলাফলটা মানে আজকের যে পরিস্থিতি, এইটা আওয়ামী লীগ ট্যাকেল করতে পারেনি বা আওয়ামী লীগ এটাকে প্রতিহত করতে পারেনি। সেই কারণে আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতেই পারে। বা একটা রাষ্ট্রীয় দল এতদিন যেহেতু ক্ষমতায় ছিল টানা, এটি অনেক কিন্তু ওই প্রেস সচিব কয়েকদিন আগে আবার বলেছেন, দেখেন না কি অবস্থা, এ তো হাজার হাজার লোককে মেরে ফেলছে, একটা আবার কোনো দুঃখ বোঝাচ্ছে, একবার সরি বলছে। আমি প্রেস এটা নিয়ে সচিব কথা বলতে চাই। ধন্যবাদ ফজলুল ভাই। এই যে ওনারা বলছে হাজার হাজার, জাতিসংঘ বলেছে 1400, এবং সে 1400 আবার সেই 16 জুলাই থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত। তাহলে দেখেন, আর আওয়ামী লীগ ইনক্লুডিং, চলে গেছে। সরি রুমা, ইনক্লুডিং আমাদের পুলিশ কিলিং যেটা হয়েছে এবং হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমি নেতাকর্মী বলি যারা আমি হত্যা। বলি 5ই আগস্টের পরেরটা সহ আবার সেখানে কিছুদিন পর পর বের হচ্ছে, যেমন ময়মনসিংহ থেকে একজন বের হলো, সবাই জীবিত জীবিত বের হয়েছে কয়েকজন। আবার দেখা গেছে ছাত্রলীগের ছেলে মারা গেছে একাধিক, এবং তাদেরকেও ইনক্লুড করা হয়েছে। সেখানে প্রথম হলো একটা রিপোর্ট ছিল, সেখানে দেখলাম যে আস্তে আস্তে কমে কমে সর্বশেষ 772-82 এরকম একটা সংখ্যা ছিল সরকারের পক্ষ থেকে। তাও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই, তাহলে দেখেন কোথায় হাজার হাজার। আমি সেই 772 বা 782 এই সংখ্যাটাও যদি ধরি, এই 772 বা 782 সংখ্যার কারো কিন্তু পোস্টমর্টেম করা হয়নি। এই মানুষগুলো কিভাবে মারা গিয়েছে, মানুষ মারা গিয়েছে এভাবে সত্য, এটা সত্য। মুগ্ধ মারা গিয়েছে এটা সত্য, আবু সাইদ মারা গেছে এটা সত্য। কিন্তু আবু সাইদের বাবা যখন কোর্টে বললেন যে তিনি তার ছেলেকে যখন গোসল করাচ্ছেন, তখন দেখেছেন যে মাথার পেছন থেকে রক্ত বের হচ্ছে। আমরা সবাই ভিডিও ফুটেজে দেখলাম আবু সাইদ দুহাত মানে ছড়িয়ে দাঁড়িয়ে আছেন, এবং আহ, আহ, এবং তার হাতে একটা লাঠি ছিল, এবং তাকে রাবার বুলেট মারা হয়েছে। তাহলে তো রক্তপাত যদি হয়, তাহলে তো তার বুক দিয়ে বের হবে, রাইট? মাথার পেছন দিয়ে গুলিটা করলো কে? এবং আবু সাইদকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো, এরপর সে কতক্ষণ কোথায় ছিল কেউ জানে না। এরপর শুনলাম আমরা আবু সাইদ মারা গিয়েছে, গেল আবু সাইদ। প্রশ্ন এবার আসছি মুগ্ধটার ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখছি। মুগ্ধকে যেই জায়গা থেকে গুলি করা হয়েছে সেখানে কোনো পুলিশ কিন্তু ছিল না। তাহলে কারা মুগ্ধকে গুলি করেছে? আমরা কিন্তু স্নাইপারের কথা শুনছি, এবং স্নাইপারের কথা আমরা কানে শুনছি, ব্যাপারটা এরকম না, অনুমান করে বলছি না। এই জুলাই আগস্ট ষড়যন্ত্রের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তারা কিন্তু বলেছে তারা পুলিশ হত্যা করেছে, তারা ছাত্র হত্যা করেছে, তারা মানুষ মেরেছে, না হলে কিন্তু আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। আমরা যে সে মেজর শুভ, তার স্নাইপার দিয়ে সে কিভাবে কি করেছে আমরা শুনেছি। এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যেই কথার প্রেক্ষিতে যার মন্ত্রণালয় বদলি করা হলো, চেঞ্জ করে দেওয়া হলো, তিনি বলেছেন যে অধিকাংশ গুলি হয়েছে স্নাইপার দিয়ে, স্নাইপারের গুলি ছিল, এবং একথা বলার পরে তাকে বদলি করা হয়েছে। এবং তিনি বলেছেন যে এটা তো সাধারণ পুলিশের হাতে থাকার কথা না। এটা কিন্তু আমি বাড়ি ভাই জানি না যে এটা আসলে কার হাতে থাকে, এটা ওনাদের কাছ থেকে শুনে শুনে আমরা যেটা বলছি। সবকিছু মিলিয়ে এই যে 772 জন বা 750 জন, যেই সংখ্যাই বলি, এই মানুষগুলো কার হাত দিয়ে মারা গিয়েছে আসলে। এবং আমরা আহ সবকিছু মিলে আমাদের কাছে যেটা মনে হয় যে আজকের এই পরিস্থিতি তৈরির জন্য, আজকে রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করবার জন্য ইউনূসের সাগরেদা, ইউনূস এবং গং,
তারাই কিন্তু এই লাশগুলোর স্রষ্টা, তারা এগুলো মানুষগুলোকে মেরে ফেলেছে। বাড়ি ভাই, কোলে শিশু নিয়ে মা দাঁড়িয়ে আছে ৫ তলায়। সেই শিশুটা একদম গ্রিল ভেদ করে গ্রিল ফুটো হয়ে কিভাবে তার মাথায় গুলি লেগে সে বাচ্চা মারা যায়? কে ওইখানে দাঁড়িয়ে বাচ্চাটাকে মারবে? এই যে সাধারণ মানুষকে যে হত্যা করা, যদি আওয়ামী লীগ সরকার মানুষ মেরে থাকে, হ্যাঁ, কিছু আত্মরক্ষার্থে গুলি হয়েছে, সেখানে কিছু মানুষ মারা যেতেই পারে। আমরা যেমন কিছু থানায় অ্যাটাক করেছে। তখন পুলিশরা কি করবে? পুলিশরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে নিজেরা মরে যাবে? আমরা দেখেছি যে সিরাজগঞ্জে কিভাবে একদম একটা থানা পুড়িয়ে পুলিশদেরকে মারা হয়েছে। সেখানে গর্ভবতী একজন পুলিশ কর্মকর্তাও ছিলেন। যাত্রাবাড়িতে পুলিশদেরকে উপরে কিভাবে অ্যাটাক করা হয়েছে আমরা দেখেছি। সেখানে কি পুলিশরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে আসলে একটা খেয়াল নিজে করবেন মারা যাবে? রুমা, ওই হেলিকপ্টার থেকে মারার ওই গল্পটা কিন্তু এখন আর নাই। কারণ হ্যাঁ। হেলিকপ্টার, ওইরকম হেলিকপ্টার বাংলাদেশে নাই। যে হেলিকপ্টার গুলি করা যায়, ওইরকম হেলিকপ্টার বাংলাদেশে নাই। তাহলে ওই আপনি গল্পটা দেখেন, কিন্তু এই যে তাহলে ক্ষমাটা কি কারণে চাবে বাড়ি ভাই? ক্ষমাটা আওয়ামী লীগ কার কাছে, হ্যাঁ, চাইতে পারে যে এই যে মানুষগুলো রক্ষার দায়িত্ব, যেহেতু আওয়ামী লীগ সরকারে ছিল, যেভাবেই হোক রক্ষার দায়িত্ব তার। এই শত্রুদের হাত থেকেও রক্ষার দায়িত্ব তার। সেই হিসেবে তো আওয়ামী লীগ অবশ্যই, মানে আমরা সবাই ক্ষমা চাই যে সরকারের পক্ষ থেকে, যে এই জানমালের দায়িত্ব যেহেতু সরকারের উপরে ছিল। কিন্তু সরাসরি যদি আপনি হত্যাকারী বলেন, সেখানে আমার প্রশ্ন আছে। আপনাকে প্রমাণ করতে হবে যে আওয়ামী লীগ হত্যাকারী। কাকে কাকে মেরেছে আপনাকে প্রমাণ করতে হবে। আপনি পোস্টমর্টেম ছাড়া লাশগুলো আপনি দাফন করেছেন কেন? ইভেন গোপালগঞ্জে আপনি দেখেন, গোপালগঞ্জে যে হত্যাকাণ্ডগুলো হলো ১৬ই জুলাই, সেখানে কি করেছে? আবার সেই পরবর্তীতে দাবির মুখে লাশ কিন্তু তোলা হয়েছে। সেটা আমরা দেখেছি যে পোস্টমর্টেম ছাড়াই কিন্তু দাফন করা হয়েছে। শান্ত, আপনার কাছে আসি এই পোস্টমর্টেম ছাড়া লাশ দাফনটা। সর্বশেষ বাংলাদেশে বিদেশ থেকে ফরেন্সিকের লোকজন আনা হয়েছে এবং রায়েরবাজার বধ্যভূমিতে গণকবরে লাশ তুলে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। খুব দরকার ছিল এই মুহূর্তে একটা দাবি সবার, যে এই যেহেতু ফরেন্সিকের লোকজন এসছে, প্রতিটা লাশকে তদন্ত করা উচিত, নিয়ে আসলে কে কিভাবে মারা গেছে ফরেন্সিকের মাধ্যমে সেটা সম্ভব। এটা কিন্তু আপনাদের কাছেও কোনো দাবি শুনলাম না কিন্তু আমরা। বারে ভাই, এই ঘটনাটা আমি জানি। 114 জনের একটা লিস্ট হয়েছে, 114 জনের লাশকে পোস্টমর্টম করবে। আমি আপনাকে আপনি রোমাকে আগের যে কোশ্চেনটা করেছিলেন, এটা একটা ছোট্ট আমার একটু এডিশন আছে। সেটা হচ্ছে, ডক্টর ইউনূস আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলার রাইট নাই, কারণ তাকেই ক্ষমা চাইতে হবে জাতির কাছে। আওয়ামী লীগের যতটুকু ভুল বা ত্রুটি 5ই আগস্টের আগে, সেটা প্রশাসনিক অদক্ষতার জন্য হতে পারে, বাট এই ঘটনার সমস্ত দায়ভার ডক্টর ইউনূসকে নিতে হবে, কারণ এটা একটা মোটিভেটেড মেটিকুলাস প্ল্যানে বা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। বাড়িভাই, আপনাকে আমি একটা জিজ্ঞেস করি, মুগ্ধ যেদিন মারা গেল, তার আগের দিন এই আন্দোলনে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। তার আগের দিন বা তার 2 দিন আগে কেন শুধু মুগ্ধকে পানি দেই, আর ওই আন্দোলনে অনেকেই পানি দিয়েছে, আমরা লক্ষ্য করেছি, খাওয়া দিয়েছে, পানি দিয়েছে। মুগ্ধকেই কেন একদিন বা 2 দিন আগে সারা মিডিয়াতে আনা হলো পানি দেই বলে? আমার কথাটা কি আপনি ধরতে পেরেছেন? মানে মুগ্ধকে যে কিল করা হবে তার পোর্ট্রেট তারা আগেই করে রেখেছে, কারণ হাজার হাজার মানুষ যেখানে তাদেরকে হেল্প করছিল পানি খাওয়া দিয়ে, সেখানে শুধু খালি 48 ঘন্টা জুড়ে মুগ্ধময় ছিল আমাদের সোশ্যাল মিডিয়া। প্ল্যাটফর্ম। তো সেই দিন মুগ্ধ যেদিন মারা গেল, তার মানে কি মানুষ মুগ্ধকে আগে থেকেই চিনতো পানি দিয়ে একটা ছেলে বলে, মানে ইমোশন ক্রিয়েট করার জন্য এটা একটা তাদের প্লট তো ছিল। অ্যাড করি ভাই, হাদি কেস। হ্যাঁ হাদি হ্যাঁ, আমি এটাই বলতেছি, আমি এটাই বলার চেষ্টা করলাম যে আপনি হাজার হাজার লোক থাকতে মুগ্ধকে কেন ইন্টারনেটে এত বারবার দেখানো হচ্ছিল? কারণ মুগ্ধর একটা নিষ্পাপ বেবি ফেস ছিল, অ্যান্ড হি ওয়াজ ডুইং এ নোবেল জব, পানি বিলাচ্ছিলেন মানুষকে, একটা মানবিক কাজ করছিলেন। তাকে মৃত্যুর আগে মানুষের ভেতরে একটা দরদ জন্মানো হয়। মুগ্ধ কিন্তু তার মৃত্যুর আগে দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এটা আমাদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনে জামাত শিবির বিএনপি অংশগ্রহণ করে এটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে না। আমি যেটা বলার চেষ্টা করলাম, মৃত্যুগুলিও অনেকগুলো এরকম প্ল্যান্ড ওয়েতে করা, মানুষের ইমোশন ক্রিয়েট করার জন্য করা। আপনি বলেন বাড়ি ভাই, আমি আপনাকে বারবার মিটিং এ বলেছি যে আপনি 8 তারিখ পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় এসছে, 8 তারিখ থেকে 18 জুলাই থেকে মৃত্যু শুরু হয়েছে। সে প্রত্যেকটা লাশ কিন্তু পোস্টমর্টম করার সুযোগ ছিল, একদম কাঁচা অবস্থায় সুযোগ ছিল।
আপনি এখন পোস্টমর্টম যাদেরকে করবেন, আমি যদিও জীববিজ্ঞানের ছাত্র না, কিন্তু আমি এইটুকু বুঝি যে 16 মাস পরে লাস্ট অনেকটাই পচে গেছে কিংবা পুরোটাই পচে গেছে। আপনি সেখান থেকে সিলেক্টিভ কিছু লাশকে আপনি তুলবেন, তুলে আপনি পোস্টমর্টম রিপোর্ট করাবেন। আপনি পোস্টমর্টম রিপোর্ট যাদেরকে দিয়ে করাবেন তাদেরকেই আপনি বলে রাখবেন। আপনি এটা একটা সর্বদলীয় একটা প্রতিনিধি দল কিংবা প্রত্যেক দলকে অংশগ্রহণ করুক, যে আপনারা আপনাদের নিজেদের মতো করে একজন করে চিকিৎসক দেন বা চিকিৎসক দল দেন, যাদের সবার সামনে পোস্টমর্টম হবে। সেই পোস্টমর্টমে সবাই অংশগ্রহণ করে যদি সেটা রেজাল্ট হয়, তাহলে সেটা জাতির কাছে বিলিভেবল আমি হবে। একটু যোগ না করি হলে শান্ত, আমি একটু একটু যোগ একটু করি। আরেকটা এই 10টা সেকেন্ড, আর না হলে ডক্টর ইউনূস যাদেরকে এই সরকার, আমার কাছে তালিকা আছে যাদেরকে লাশ তুলতে দিয়েছে, তাদেরকে স্নাইপারের আঘাতে গুলি করা হলেও সে কাকে আনছে আমরা জানি না, কোন লোক এটার পোস্টমর্টম করবে সেটাও আমরা জানি না। সে যেভাবে তাকে রিপোর্ট দিতে বলবে সে সেভাবেই রিপোর্ট দেবে, এবং এই রিপোর্টটা হবে কি, এই যে স্নাইপারের কথা বারবার বললেন আমাদের মাননীয় উপদেষ্টা সাকত সাহেব, তিনি 7.62 বোরের কথা বললেন। এখন দেখবেন যে আপনি প্রত্যেকটা মৃত্যুকে দেখানো হবে অন্য একটা গুলিতে, যেটা আমাদের বাংলাদেশের পুলিশ কিংবা র্যাব ব্যবহার করে, যেন সরকারকে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করা যায়। ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে হবে তো সবার আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর শত শত লক্ষ, শত শত আইন শৃঙ্খলা বাহিনীর মানুষকে হত্যার জন্য, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যার জন্য, এবং 5ই আগস্টের আগে যে হত্যা হয়েছে সেটার পুনঃ তদন্ত এবং সঠিক তদন্তের মাধ্যমে পুলিশের অতি বাড়াবাড়িতে যেগুলি হত্যা হয়েছে সেটা একরকম ক্রাইটেরিয়া, পুলিশ জীবন রক্ষার্থে যদি গুলি করে হত্যা করে থাকে সেটার আরেক ধরনের ক্রাইটেরিয়া, এবং সাখত সাহেবের মতো যেগুলি স্নাইপার কিলিং সেগুলির আরেকটা ক্রাইটেরিয়া। এটার বিচার তদন্ত আগে পরে হবে, এবং সেই তদন্তে ডক্টর ইউনূস যেহেতু ইতিমধ্যে জাতিসংঘে যে ডক্টর আমাদের ওই বিল ক্লিন্টন ফাউন্ডেশন একটা প্রোগ্রামে বলেছেন, যেটা অনেক আগের প্ল্যান করা, এই প্ল্যানের অনেকটা কারিগর একটা ছেলেকে দেখিয়ে বলেছেন, তার মানে তিনি জানতেন। সেই প্ল্যানের অংশ হিসেবে এই বাংলাদেশে ডক্টর ইউনূসের একদিন সকল হত্যাকাণ্ডের অনেকটা দায় নিয়ে বিচার হবে, এবং বাংলাদেশের সংবিধানে হাত দেওয়ার চেষ্টার জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার জন্য ডক্টর ইউনূসকে অচিরেই বাংলাদেশের বিচারের সম্মুখীন হতে হবে। একটু অ্যাড ধন্যবাদ করি, ভাই। একটু অ্যাড করি, যেটা বাড়ি ভাই আমি যেহেতু আমি একটু আপনার একটু হেল্প করি, যেটা ফরেন্সিকের ব্যাপারটা পৃথিবীতে এত ওটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। অগ্রসর হয়েছে। মিশরের যে পিরামিড, যেগুলো পিরামিডের ভেতর যে মমিগুলা ছিল, সেই মমিগুলো আজকে গবেষণার মাধ্যমে তার দাঁত, চুল, নখ, হাড়, নানা তদন্তের মাধ্যমে তার বয়স, ওই হাড়ে ওই জায়গায় সে আঘাত পেয়েছিল, হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু আজকের যুগে বলা সম্ভব হচ্ছে, হাজার হাজার বছর আগের ঘটনা বাড়ি ছিল। ভাই, বাড়ি ভাই, সরি বাড়ি ভাই ইন্টারাপ্ট করার জন্য। আমি কিন্তু ফরেন্সিক রিপোর্ট যে এই 16 মাস পরে করা যাবে না আমি সেটা বলছি না। আমি বললাম যে নিহতের সংখ্যা ইনক্লুডিং পুলিশ এবং আমাদের ছেলে পেলে সহ সবার 800-র সবার কাছাকাছি। এবং যে আপনি কোনো বিচার, 114, যে কোনো আপনি বিচারের 114, জন্য সবার আগে নিশ্চিত করতে হবে এক্স্যাক্টলি, ফরেন্সিক আপনি মাধ্যমে 114 জন কেন, আপনি এই কিভাবে মারা গেল। অ্যারাউন্ড 800 লোকের আপনি যদি 114 জন করতে পারেন, তাহলে আপনি তো 800 জনের ওভারটাই করতে করতে হবে। পারবেন, অবশ্যই, এবং অবশ্যই। সেটা আপনাকে জাতির সামনে, আপনি যখন একটা নেককার জন্য ট্রায়াল করলেন, একজন রাষ্ট্রপ্রধান তার ফাঁসি দেওয়ার জন্য তড়িঘড়ি করে একটা ট্রায়াল যখন আপনি সিসি ক্যামেরার সামনে করতে পারলেন, শেখ হাসিনা যদি এইগুলি হত্যার জন্য তার যদি রায় হয়, তার যদি ফাঁসি হয়, তাহলে আগের সরকারের প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য তো সবার রায় হবে। আপনি এরশাদকে ফাঁসির রায় দিতে হবে, খালেদা জিয়াকে ফাঁসির রায় দিতে হবে, জিয়াউর রহমানকে ফাঁসির রায় দিতে হবে, কারণ তাদের প্রত্যেকের আমলে পুলিশের গুলিতে কেউ না কেউ নিহত হয়েছে। আপনি যদি সেটা সিসি ক্যামেরার আন্ডারে করতে পারেন, আপনি সকল হত্যাকাণ্ডের ফরেন্সিক রিপোর্ট আপনি সিসি ক্যামেরার আন্ডারে করবেন, যাতে যেন দেখতে পারে, তাহলে সেখানে আপনার সুপ্রিয়, সেখানে আপনার অ্যাটলিস্ট আপনার একটা থাকবে, কি বলে, আমাদের কখনো ওইটা নিয়ে কমপ্লেন করার জায়গা থাকবে না। না সেই কারণ সবার আড়ালে প্রকাশ্যেই তারা ক্যাঙ্গারু কোর্টের নামে যা কিছু করছে, আড়ালে যদি কোনো তদন্ত তারা করে বা ফরেন্সিক রিপোর্ট তারা বের করে, সেই রিপোর্ট আসলে কি হবে এটা বোঝাই যাচ্ছে যে রিপোর্টটা তাদের পছন্দ মতোই তৈরি হবে। এক আর দুই হচ্ছে, হ্যাঁ, যেহেতু বুলেটের বিষয় তো, সো বুলেট তো পচে যাবে না, বুলেট থাকবে, সীসাটা তো থাকবে। কাজেই কোন বুলেটে তারা নিহত হয়েছেন এটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে। এক এরপরে প্রশ্ন আসবে যে বুলেটটা কারা ব্যবহার করে, কিভাবে আসলো। আগে হচ্ছে কোন বুলেটে হত্যা হয়েছে, কিভাবে হত্যা হয়েছে, তারপর
কারা হত্যা করেছে সেই প্রসঙ্গ পরে আসবো। অথচ আপনি তো আগেই কোর্টের রায়টায় সবকিছু দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু দেখেন এই ফরেনসিক রিপোর্টের আগে, তদন্তের আগেই আপনি আপনার মতো ইচ্ছে মতন একটা রায়-টায় দিয়ে বসে আছেন। তো আপনি আচ্ছা, যেটা প্রশ্ন রুমা, শুধু রায় না, ধরেন একটা মানুষকে ফাঁসির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারপরে জমির জমির কথা, প্লটের রায়, প্লাস হচ্ছে প্লটের আরেকটা রায় আসবে খুব তাড়াতাড়ি, যেটা হচ্ছে টিউলিপ এবং শেখ হাসিনা। হুম, এখন আবার আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন শেখ হাসিনা এবং জয়কে উদ্দেশ্য করে, সাহস থাকলে আসেন দেশে, ফেস করেন। খুব অস্থির মনে হচ্ছে, তাই সবাইকে। একেকজন কিন্তু একেক ধরনের কথা বলছে। আপনি দেখেন একই সরকারের প্রধান উপদেষ্টা এক ধরনের কথা বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আরেক ধরনের কথা বলছেন। মানে তাদের ভেতরে কথার মধ্যেও কিন্তু কোনো মানে মিল নেই বা একটা কমপ্লিট বাক্য আপনি পাবেন না। আপনি কনফিউজড হয়ে যাবেন। এবং এটা আ এই ঘটনার জন্যই না, আমরা কিন্তু ১ম থেকেই দেখে আসছি যে মনে হচ্ছে যে সরকারের ভেতরে আরো একাধিক উপসরকার আছে। কোন ইস্যুতেই কিন্তু তারা একমত হন না। একেকজন একেক ধরনের কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা একটা কিছু বলছেন, তো প্রধান উপদেষ্টা আরেকটা কিছু বলছেন। আবার তাদের যারা গং আছে, মানে তাদেরকে যারা চালায়, তারা সেই গুন্ডারা তারা আবার আরেক ধরনের কথা বলছেন। আ এই যে আ সাহস থাকলে আ দেশে এসে দেখান, এই কথাটার মানেটা আসলে কি? আপনি দেখেন দেশের আওয়ামী লীগের সমর্থক যারা, যাদেরকে মনে করা হয় যে আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে ধরে, ধরে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে মানে কি? মানে জেলখানা ভরে গেছে, থাকার জায়গা নাই। প্রতিটা জেলখানারই কিন্তু একই রকম অবস্থা। যারা ভেতরে ছিলেন তারা বাইরে এসে বলছেন যে সবকিছুই অপর্যাপ্ত। মানে ৫ জনের থাকার জায়গা যদি ১৫ জন থাকে তাহলে সে কি অবস্থাটা কিরকম হয়? এবং কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো আইন আদালত নাই। এরকম আ আমরা স্বৈরাচারের সরকারও দেখেছি। আমরা সর্বশেষ ছাত্রলীগের একটা ছেলে যে চিঠি প্রকাশ পেল বাড়ি ভাই, জেলখানার। আপনার বাড়ি হ্যাঁ, ভাই, ঠিক, সরি ঠিক। বাড়ি ভাই, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের আজকের অবস্থা দেখে আজকে বাংলাদেশে কোনো সরকার আছে আপনার মনে হয়? মানে অ্যাক্টিভ কোনো সরকার আছে? বাংলাদেশের কোনো একটা অর্গানের সাথে এই সরকারের সরকার নাই কমিউনিকেশন বলেন। বলেই তো আপনি একটা ও বাড়ি সুবিধা ভাই, পেয়ে গেছেন। আমি একটা লজিক সরকার ভুলে যাচ্ছিলাম। না থাকার কারণে আপনি সুবিধা পেয়ে যাচ্ছেন। বাড়ি ভাই, আমি একটু একটা পূর্ণ কথা করতে ইনক্লুড পারছে করতে চাই। মানুষ। বাড়ি ভাই, সরি বাড়ি ভাই, আমি রোমার কথাটা আমি ওই সময় ইনক্লুড করতে চাইছিলাম, ও কথা বলছিল দেখে আমি ইনক্লুড করি। এই সরকার গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে দায় মুক্তির জন্য পাগল হয়ে গেলেন কেন? হুম, উনি তো বিচার করবেন আওয়ামী লীগে, উনি তার নিজের লোকদেরকে কেন দায় মুক্তির জন্য পাগল হলেন? কারণ হচ্ছে এই, আপনি আবার 5 তারিখের দায়মুক্তি আগে, ৮ আগস্ট পর্যন্ত টেনে আনা হয়েছে কিন্তু হ্যাঁ, দায়মুক্তি। 5 তারিখ পর্যন্ত যদি দিত তাহলে বুঝতাম যে এখানে তাদের আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা প্রয়োজনে হত্যা করেছে, সেটার দায় মুক্তি দেওয়ার একটা লজিক থাকতো। আপনি 5 তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পর বাকি 3 দিন যেই হত্যাকাণ্ডগুলি হয়েছে, সেই হত্যাকাণ্ড থেকে তাদেরকে বাঁচানোর জন্য দায় মুক্তি দেওয়া হচ্ছে। কারণ ওই 3 দিনে শত শত পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। এই এই সরকার জানেন, শুধু এই 3 দিনের জন্য না বাড়ি ভাই, এই সরকার জানেন পুরোটা আন্দোলন জুড়েই, যেহেতু ডক্টর ইউনূস আগে থেকেই আপনি জেনেছেন যে আন্তর্জাতিক লবি নিয়োগ করে রেখেছিল শেখ হাসিনাকে ডিফেম করার জন্য। জামাতের যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বা ইউরোপীয় ইউনিয়নের কোনো একজন ব্যক্তি সেটা প্রকাশ করেছেন। তার মানে কি ইউনূস এই ষড়যন্ত্রের সাথে শুরু থেকেই জড়িত। যেহেতু উনি জানতেন আমাদের এই তরুণদের, আমাদের এই সন্তানদের হত্যা করার পেছনে তাদের একটা বড় হাত আছে, তার জন্য তিনি দায় মুক্তির জন্য পাগল হয়ে গিয়েছিলেন এবং সেই দায় মুক্তি অধ্যাদেশ দিয়েছেন। আপনি জেনে রাখবেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমনিটি দিয়ে বাঁচানো যায়নি। আমাদের সন্তানদের রক্ত নিয়ে যারা আজকে এই বাংলাদেশ বানিয়েছে, এই বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিয়েছে, তাদেরকে একদিন ইন্ডেমনিটি বাতিল করে বিচার করা হবে। আমি বাড়ি ভাই আপনাকে, আপনার আউট অফ সিলেবাস আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশের যে আজকে প্রেক্ষাপট, একটা দেশপ্রেমিক মানুষ কিন্তু কখনো এই দেশটাকে এইভাবে হতে দিত না। সে চালাতো, ভালো করে চালানোর ব্যবস্থা করতো, আর যদি না পারতো সে সরে যেত, তার চেয়ে কম্পিটেন্ট কাউকে দিত। এই সরকার এসছে হচ্ছে একটা সাম্রাজ্যবাদী শক্তির সব ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য। আমরা যখন শেখ হাসিনা বারবার বলতেন আমরা তার দলের, তার প্রতি অনুগতরা ভাবতাম নেত্রী বোধহয় এটা বোধহয় দলে মানুষকে একটা বোঝানোর জন্য এই কাজগুলি করছেন। আর শেখ হাসিনা যাওয়ার পর কিন্তু সাথে সাথে দৃশ্যমান হলো যে এইটা সাম্রাজ্যবাদী, মানে মোদ্দা কথা আমেরিকার
দাবিদারি করার জন্য এই সরকার আসছেন। এই দেশের মানুষের প্রতি, এই দেশের মাটির প্রতি তাদের কোনো মায়া নাই, কোনো দায়বদ্ধতা নাই। তাই তারা আমেরিকাকে যা পারছেন সেটা দেওয়ার জন্য পাগল আছেন। দেশের মানুষ মরুক, জ্বলুক, পড়ুক। আপনি দেখেছেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা, দ্রব্যমূল্যের অবস্থা, গ্যাসের দাম, বাজারের দাম। আপনি সাধারণ কৃষক মানুষ কান্না করে, আপনি প্রত্যেকটা ক্লিপে দেখবেন যে 3 বেলা খেতে পারি না। ওদিকে তার কোনো ধরনের মনোযোগ নাই। এই সরকারের মূল মনোযোগ হচ্ছে, এই সরকারে যারা আছেন, আদিলুর রহমান, হাসিবুল্লাহ, এরা অনেক আগে থেকে আমেরিকার এজেন্ট। এরা হচ্ছে আপনার আমেরিকার দাক্ষিণ্যে এদের পরিপুষ্ট হওয়া এনজিওর মাধ্যমে। এদের টোটাল কনসেন্ট্রেশন হচ্ছে আমেরিকাকে কিভাবে এই জিওগ্রাফিক্যাল কন্ডিশনে শক্তিশালী করা যায়। তার জন্য যা যা করতে হবে আমেরিকার জন্য, তাই তারা নাকি খত দিয়ে করবে। দেশের মানুষ গোল্লায় যাক, মরে যাক, তাদের কোনো মাথা ব্যথা নেই। এই শক্তি যতদিন বাংলাদেশে থাকবে, এখন শুধু কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হয় না ভাই। আওয়ামী লীগ তো দহনে দহনে আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগ তো পোড়া দল। আওয়ামী লীগ তো পুড়ে পুড়ে আজকে আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগের গায়ে পোড়া খুব বেশি ক্ষত হয় না, এই পোড়াটা পুরো বাংলাদেশের গায়ে লাগছে। বাংলাদেশের আওয়ামী লীগের একজন নেতা যেমন সাফার করছে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতা, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মোটে, কুলি, মজুর সবাই সাফার করছে। আপনি বলেন আজকে যারা, ইভেন যারা মধ্যবিত্ত, তারা সাফার করছে চাকরি হারিয়ে, চাকরির বেতন কাটেল করে। যারা উচ্চবিত্ত তারা প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হচ্ছে। বাংলাদেশের কোন অংশের মানুষটা ভালো আছে আপনি আমাকে বলবেন প্লিজ। আদিলুর রহমান খানদের তো মূল টার্গেটটা এই সমস্ত কিছু না। ওনার সর্বশেষ আওয়াজও ছিল, কোনো অবস্থাতেই ফেসিবাদকে ফেরত আসতে দেব না। এটা বাড়ি ভাই, শেখ হাসিনা ফ্যাসিবাদ তো তাদের মুখে। শেখ হাসিনা হচ্ছে বাংলা এই বিশ্বে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরের একটা, যেমনটা ছিলেন বঙ্গবন্ধু। আমাদের মতো একটা আর্থসামাজিক দেশের প্রধানমন্ত্রী আমেরিকায় বসে আমেরিকার বিরুদ্ধে সমালোচনা করে, যেটা রাশিয়ার প্রধানমন্ত্রী কখনো পারেনি বা প্রেসিডেন্ট কখনো পারেনি। শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধুর মতোই শোষিত মানুষের কণ্ঠস্বর। এখন আমি আপনাকে বাড়ি ভাই কালো বললে তো কালো হবে না, বরং আপনি আমাকে কালো বললে আমার গায়ে লাগতে পারে, বিকজ ইন মাই কমপ্লেকশন ইজ ব্ল্যাক, বাট ইউ আর দ্য হোয়াইট কমপ্লেকশন। সো কে কাকে কি বললো সেটা বড় কথা না, মানুষ কাকে কি বললো। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার প্রতি কতটা আবেগতাড়িত আপনি মানুষের যখন বিভিন্ন টিভি ক্লিপসে দেখেন, মানুষের হাক আর গোঙানিগুলি শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য, এগুলি তো মানুষের শেখ হাসিনার জন্য মানুষের দোয়া হিসেবে কাজ করবে। আপনি দেখবেন, আমি আপনাকে বলে রাখলাম অ্যাজ এ বিলিভার, এই দেশে শেখ হাসিনা আসবেন, বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, এই মানুষের ভালোবাসা দোয়াতেই। আমি এটা একটা লাইন অ্যাড করি, সেটা হচ্ছে যে হ্যাঁ ফ্যাসিস্ট প্লিজ। যদি জননেত্রী শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হতেন বা আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হলে আজকে ইউনূসরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারতো না, কোনো সুযোগ ছিল না। ফ্যাসিস্ট না তাহলে বলে ইরানের মতো লাইট বন্ধ করে 10-15 হাজার লোক মেরে ফেললে, কিংবা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঢাকা যদি নেত্রী ডাকতেন, এই যে ইরান তো মোটামুটি বেঁচে গেল, কারণ নেত্রী রক্তক্ষয় এড়ানোর জন্য দলীয় কর্মসূচি দেন নাই। সো নেত্রী যদি ফেসিস্ট হতেন, একদিন ইতিহাস ডিপিক করবে সে অনেক মানবিক মহিলা ছিলেন। রোমা সরি, তুমি এখন বলো, তোমাকে অনেকটু বলার সময় দিলাম। ইরানের হ্যাঁ বাড়ি ভাই দুটো প্লটের কথা বক্তব্য, বলেছিলেন, একজন একটু বলছে একটু জবাব দেই। 2000, একজন বলছে 22,000 ইরানে। না বাড়ি ভাই, একটু প্লটের প্রসঙ্গটা নিয়ে আসি। এই সজীব অজের জোয়ার, এই প্লট নিয়ে যে কথাটা আপনি বলছিলেন, ইউনূসের পূর্বাচলে যে প্লট সংখ্যা হচ্ছে 4080 কাঠা। হ্যাঁ, তিনি ওই প্লটের উপরে একটা রিসোর্ট করেছেন, নাম হচ্ছে নিসর্গ। আপনারা লক্ষ্য করেছেন সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার নিয়ে অনেক মানে শোরগোল শুনেছিলাম আমরা, এবং এই অবৈধ সরকার ক্ষমতা আসবার পরেও সেই বিচার প্রক্রিয়া এখন কত দূর, এটা নিয়ে আপনাদের প্রশ্ন উঠানো উচিত, বিশেষ করে আপনারা যারা সাংবাদিক আছেন। কি করা হয়েছে, তার ছেলেকে 3 কাঠার একটা প্লট দিয়ে সাগর রুনির হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে তার ছেলেকে যে প্লট দেওয়া হলো, এটা কি বৈধ ছিল? যদি সজীব ওয়াজেদ জয়ের প্লট যদি সেটা যদি অবৈধ হয়, আবার কি অদ্ভুত, সজীব ওয়াজেদ জয় শুধু না, শেখ রেহানাকে প্লট দিতে টিউলিপ হচ্ছে সুপারিশ করেছে, বা তার মানে ক্ষমতা দেখিয়েছে আর কি। সেই ক্ষমতার ভয়ে জননেত্রী শেখ হাসিনা তার বোনকে প্লট দিয়েছে, ভাগ্নির প্লট দিয়েছে আর কি। ওইসব প্লট যদি অবৈধ হয়, তাহলে মেঘের প্লটটা কি করে বৈধ হয়? কোন প্রেক্ষিতে? মেঘের বাবা অ্যাপ্লিকেশন করেছিলেন 2004 সালে, সেই প্রেক্ষিতে কিন্তু তাকে প্লটটা দেওয়া হয়েছে, রাইট?
সো এটা নিয়ে আসলে কথা বলতে হবে। হ্যাঁ, আমরা একটা বিষয় শেষ করব। রুমা, আমি একটু জানতে চাই আপনার ঘনিষ্ঠজন বাংলাদেশে যারা আছে, ওরা যখন আপনাকে জিজ্ঞেস করে তোমরা নাই, ভোটের দিন আমি কি করব, কি জবাব দেন আপনি? না, নো ভোট নো ভোট। যেই নির্বাচনে আওয়ামী লীগ নাই, যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নাই, এটা শুধুমাত্র আমার ঘনিষ্ঠজন না। কারণ আজকে যদি আপনি বিএনপি বা আপনি অন্য কোনো দল মানে অ্যান্টি আওয়ামী লীগের কেউ যদি হন, আপনিও যদি ভোট কেন্দ্রে যান, আপনার দিকে আমি তাকিয়েছি, আমি দেখবো তো যে এরকম একটি প্রহসনের নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে কারা কারা অংশ নিয়েছে এবং সেই নির্বাচনে কারা কারা ভোট দিতে গিয়েছে। না, আমরা এর দেখবো, এর চেয়ে বেশি কিছু করব না। কিন্তু যেটা হয়, আপনি মানুষ হিসেবে আমার কাছে ছোট হয়ে যাবেন। যেই নির্বাচনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, সেই নির্বাচনের অংশগ্রহণ মানে কি? একটা অগ্রহণযোগ্য নির্বাচন, একটা অবৈধ সরকারের অধীনে যেটাকে আপনি সমর্থন দিয়ে যাচ্ছেন, রাইট? তো ওই যে বলে না, আমরা তো পড়তাম ছোটবেলায় যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে। তো কাছাকাছি আরকি আমরা তাদেরকে হেট করি। তো বিষয়টা ওরকমই হয়ে যাবে। আপনি যদি শান্তর অফ করা, কিন্তু শান্ত বুঝতে পারছে না। সরি, আমি সরি একটু এই যে প্লটের ব্যাপারটা বাড়ি ভাই আমি একটু বলি, জাতির জানা উচিত। জাতির জনকের কন্যা বা দেশের রাষ্ট্রের কাছ থেকে সম্মানজনক একটা প্লট পেতে পারেন। আমি যদি সেটাকে অন্যায় ধরে নিই, এই অন্যায়ের বিচারটা কে করবেন? যে লোক 1,000 কোটি টাকা বৈধ ট্যাক্স নিজের নামে মাফ করিয়েছেন, ক্ষমতায় বসে 6টা বাণিজ্যিক প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, শেখ হাসিনা সরকারের কাছ থেকে 400 টাকা ভিক্ষা নিয়েছেন, সেই লোক এখন শেখ হাসিনার 10 কাঠার প্লটের বিচার করবেন? আপনি যদি বলি জিয়াউর রহমান সাহেব মৃত্যুর পর খালেদা জিয়াকে রাষ্ট্র 1 টাকায় প্লট দিয়েছে 2টো, তাহলে খালেদা জিয়ার আপনি কি করবেন? এবং একটা প্লট থাকলে তো আরেকটা প্লট তুমি নিতে পারো না। মানে পায় তুমি না, কি? একজন হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি একজন আপনি পায় আপনি না। এরশাদ সাহেব যে আমি জানি না, এটা এই এরশাদ সাহেবের এই ব্যাপারটা আমার কাছে এখনো ক্লিয়ার না। তো তাহলে তো আজকে জিয়া পরিবারকেও আপনার এই ধারায় বিচার করতে হবে যে আপনি রাষ্ট্রের প্লট নিয়েছেন কেন? আপনি এরশাদ সাহেবের প্রেসিডেন্ট স্যুট বলা ইট ওয়াজ গিভেন বাই দ্য অথরিটি অফ আর্মি, তাহলে আপনি তো, যদি সত্যি হয় তাহলে তো এরশাদ সাহেবকে আপনার মনোত্তর বিচার করতে হবে। আমি বলছি যে প্লট নেওয়াটা বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামোতে খুব বেশি চোখে বাজার মতো কিছু না, কারণ আমরা এমপিরা প্লট পাই, অনেক চাকরিজীবী পায়, অনেক রাজনীতিবিদরা পায়, এবং কি শেখ হাসিনার সময়ে অন্যান্য রাজনৈতিক দলের কণ্ঠশিল্পী যারা, তারাও 10 কাঠা করে প্লট পেয়েছেন। তো আমি যেটা বলতে পারছি যে আপনি বিচার করবেন, তাহলে নবীজির উম্মত হিসেবে আপনাকে আগে চিনি খাওয়া ছাড়তে হবে। আপনি নিজে ব্যারিস্টার সৎ রুমিন হয়ে, পেয়েছিল, ব্যারিস্টার রুমিন 10 কাঠার প্লট। হ্যাঁ আমি সেটাই বললাম যে আপনি আপনি বিচার করবেন আমার, আমি অন্যায় করেছি, আপনি তার চেয়েও অনেক বেশি অন্যায় অভিযুক্ত, তা আপনার মুখে আমার বিচার শোভা পায় না। আর বিচারটা কে করবে? ডক্টর ইউনূস একটা অবৈধ সরকার, বাংলাদেশের সংবিধানের সকল রকমের নর্মস নষ্ট করে সে সরকার এসছে, তার বিচারের জন্যই তো তাকে বেঁচে থাকতে হবে। আমি তো দোয়া করি ইউনূস বেঁচে থাকুক অনেকদিন, সে দেখুক সে বাংলাদেশের কি কি ভায়োলেশন করেছে। তো একদিন তো তাকেও দাঁড় করাতে হবে। তো শেখ হাসিনার বিরুদ্ধে আর কিছু পেলেও আপনি অর্থনৈতিক কোনো ধরনের কেলেঙ্কারি পাবেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। তার আশেপাশের লোকজনকে আপনি খুঁজে পেতেও পারেন, বাট মাননীয় প্রধানমন্ত্রী শেখ না, হাসিনাকে কেন শান্ত? 5ই আগস্টের যদি পরে যখন কোনোদিন, ডাকাতি করা হলো, চোর ডাকাতি গেল গণভবনে, কি পেয়েছে? মাছ, কয়টা হ্যাঁ, শাড়ি। তো না আমি সেটা এটা বললাম একটা যে আপনি ব্যাপার। লাইভ আপনি আপনাকে লাইভ আসলে একটু গ্যারান্টি বের দিচ্ছি, হওয়ার কারণে এই সরকার, সবাই বাড়ি দেখেন ভাই, খুব দামি কোনো জিনিসপত্র ছিল। এই সরকার কিন্তু হঠাৎ করে আসা সরকার নয়, এটা দীর্ঘদিনের পরিকল্পনায় গবেষণালব্ধ সরকার। এই সরকারের উইং হ্যান্ডস অনেক বড় বড়, অনেক প্রশস্ত। আমি আপনাকে বলে দিই, এই সরকার 10 বছর থাকলেও শেখ হাসিনার নামে কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি বের করতে পারবে না। যেদিন বের হবে শেখ হাসিনার নামে, আমি আপনাকে জাতির কাছে, যে আপনার মাধ্যমে আমি আজকে কথা দিচ্ছি, তাহলে তো আমি শেখ হাসিনার কর্মী হিসেবে মিথ্যাবাদী হয়ে গেলাম। আমি আমার দলীয় পদ ছেড়ে দেব। ইটস এ প্রমিস টু দ্য নেশন। শান্ত, আপনাকে শেষ আমার জানার ইচ্ছা, ইলেকশন যদি তারা করে ফেলে আপনারা কি করবেন? ইলেকশন, আমি বিশ্বাস করি ইলেকশন হবে না। ইলেকশন হবে না মানে গায়ের জোরের না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া, বাংলাদেশের মানুষ শুধু এখানে আওয়ামী লীগের প্রশ্ন না ভাই, 5 তারিখের পর থেকে এই 16 মাসে এখন জাতিতে দল নাই। জাতি এখন একটা আদর্শের ভিত্তিতে দুভাগ হয়ে গেছে, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে।
বাংলাদেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ না থাকায় মুক্তিযুদ্ধের কি দশা হয়। তাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধকে ধারণ করার প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, মুক্তিযুদ্ধে বিশ্বাসী প্রত্যেকটা মানুষ সেই নির্বাচনে ভোট দিতে যাবে না। একটা শীর্ণ জীর্ণ নির্বাচন হবে, যদিও আমি এখনো বিশ্বাস করি নির্বাচনটা হবে না। সেই নির্বাচনটা একদম নির্বাচনের পরে পরে মুখ থুবড়ে পড়বে, কারণ বাংলাদেশের মানুষ সেই নির্বাচন অ্যাকসেপ্ট করবে না। আন্তর্জাতিকভাবে সে নির্বাচন অ্যাকসেপ্টেড হবে না, কারণ আমরা কাউকে নির্বাচন থেকে বিরত রাখি নাই অতীতে। এই নির্বাচনে যদি আওয়ামী লীগকে আপনি বাইরে রাখতে চান, আমি আবারও বলি ইউনূসের আন্ডারে নির্বাচন হবে না, আর হলেও আওয়ামী লীগ যাবে না। যদি হয় আওয়ামী লীগকে বাইরে থাকতে হবে, মুক্তিযুদ্ধের সকল মানুষকে সাথে নিয়ে সেই নির্বাচন বয়কট করে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশ, বাংলাদেশ ৭১-এর দেশ, বাংলাদেশ বঙ্গবন্ধুর দীর্ঘ পরিশ্রমের লালিত স্বপ্নের দেশ। আপনি ভোটার পার্সেন্টেজ যখন 20-এর নিচে নেমে যাবে, তখন তারা এটা বুঝতে পারবে এদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভালোবাসে, সেই ভালোবাসা থেকে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ভালোবাসে। রুমা, আপনি কি শেষ করবেন? আপনার শেষ বক্তব্য আজকে আমাদের। মানে নির্বাচন নিয়ে কথা বলবো তো কি হবে? নির্বাচন তো কোনো মেসেজ যদি আপনার থাকে, আপনার তো না, অনেক যদি নির্বাচন আমারও যেটা মনে হচ্ছে যে নির্বাচন আসলে হবে না, হবে না মানে নির্বাচন করবে না, তাই হবে না। আর নির্বাচন যদি তারপরও হয়েই যায়, যদি হয়, তাহলে অবশ্যই ভোটার যারা আছেন তারা ভোট কেন্দ্রে যাবেন না। এই কারণে যাবেন না যে আমি যেটা বলেছি আগেই, যে আপনি নৌকার সমর্থক নাও হতে পারেন, আপনি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, এবং আমি আশা করব আপনি একজন দেশপ্রেমিক মানুষ। কোন দেশপ্রেমিক মানুষ এই ইউনূসের এই কার্যক্রমকে বৈধতা দিতে পারে না। আপনার নির্বাচনে অংশ নেওয়া মানে হচ্ছে আপনার এই সেই ১৬ই জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যে পরিমাণ হত্যা করা হচ্ছে বাংলাদেশের মানুষকে, সেই হত্যাকে আপনি সমর্থন করছেন। যে পরিমাণ মানুষজনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দিয়েছে, সেই জ্বালানো পোড়ানোকে আপনি সমর্থন করছেন। সনাতনী ভাই বোনদের যে অসম্মান করা হচ্ছে, লুটতরাজ করা হচ্ছে, ধর্ষণ করা হয়েছে যে হারে, গণহারে, সেই ধর্ষণকে আপনি, সেই লুটপাটকে আপনি সমর্থন করছেন। কাজেই ইউনূসের কোন রকম কাজের বৈধতা যেখানে দেওয়ার একটা সুযোগ আছে, আপনি সেখানে নিশ্চয়ই আপনার নেতিবাচক একটা অবস্থান আপনার থাকবে। আপনি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না, এবং আপনার ভোট কেন্দ্রে না যাওয়ার মানেই হচ্ছে আপনি ৭১-এর যে মুক্তিযুদ্ধ, আপনি তাকে সমর্থন করেন, এবং আপনি বাংলাদেশ, যেখান থেকে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটি এসেছে, আপনি সেই রাষ্ট্রটাকে সমর্থন করেন। তো কেউ ভোট কেন্দ্রে যাবেন না, আওয়ামী লীগ হোক বা বাড়ি ভাই, আওয়ামী লীগ হোক। বাড়ি ভাই, আপনি শেষ করার আগে 10 সেকেন্ড বলে দিই, এই নির্বাচন ডক্টর ইউনূসের অধীনে যে নির্বাচনে যদি কেউ অংশগ্রহণ করে, আমি আওয়ামী লীগ ব্যতীত বলছি না, আপনি পয়েন্টটা খেয়াল করবেন, ডক্টর ইউনূসের এই সরকারের অধীনে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে, সরকার গঠন করে, সেই ব্যক্তিবর্গ এবং তার শাসনকাল সহ কোনো এক সুন্দর দিনে মুক্তিযুদ্ধের তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ব্যক্তি এবং তার শাসনকাল সহ। ধন্যবাদ ভাই। অনেক ধন্যবাদ রুমা, অনেক ধন্যবাদ শান্ত। চমৎকার একটা আড্ডা দিলাম আমরা, চমৎকার কিছু প্রসঙ্গে এসেছে। দর্শক বিন্দু, রাত ৮টায় আমাদের সঙ্গে গোপালগঞ্জের একটা তরুণ তুর্কি আহমেদ রানা শিকদার মিছিলে আপনারা দেখেন, এবং আমাদের অনুষ্ঠানে আসার পরে তার বিপদ হয় যেটা, তাকে আবার দীর্ঘদিনের জন্য আত্মগোপনে চলে যেতে হয়। রানা শিকদার আসবে ৮টার সময়। তার প্রসঙ্গ হচ্ছে গোপালগঞ্জে ২ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের উদ্দেশ্যে তার বক্তব্য, যে লাশের উপর দিয়ে তারা কিভাবে নির্বাচনে প্রার্থী হলো। আপনাদের অনেক ধন্যবাদ শান্ত এবং রুমা, ভালো থাকবেন। ধন্যবাদ বাড়ি ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার সকল পদক্ষেপের, জয় মুক্তিযুদ্ধ।